তাহলে লাস্ট ক্লাসে আমরা রেজাল্টিং ট্রাস্ট এটা মোটামুটি আমরা অনেকটুকু দেখা হয়ে গিয়েছিল রেজাল্টিং ট্রাস্টে। আমরা যে জিনিসগুলো দেখলাম যে রেজাল্টিং ট্রাস্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইমপ্লাইড ট্রাস্ট। It is created by courts এবং formalities do not apply for resulting trusts. Section 53 subsection 2 LPA 1925. রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে যে ইকুইটেবল ইন্টারেস্ট এটা ব্যাক করে চলে আসে হচ্ছে টু দ্য সেটলার, অথবা আমরা বলতে পারি যে যদি এক্স ওয়াইকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে থাকে এই প্রপার্টি আবার এক্স এর কাছে ব্যাক করে আসবে। ট্রান্সফার অর ট্রান্সফারি, বেনিফিশিয়ারির কাছ থেকে ইকুইটেবল ইন্টারেস্ট আবার ব্যাক করে সেটলারের কাছে চলে আসবে, অথবা ট্রান্সফারির কাছ থেকে আবার এটা ব্যাক করে ট্রান্সফারের কাছে চলে আসবে। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। রেজাল্টিং ট্রাস্ট হচ্ছে ওয়ান অফ দ্য ইমপ্লাইড ট্রাস্ট। দুইটা ইমপ্লাইড ট্রাস্ট আছে, একটার নাম হচ্ছে রেজাল্টিং আর একটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ। আর রেজাল্টিং এবং কনস্ট্রাকটিভ ট্রাস্টের ক্ষেত্রে এখানে সেকশন 53 1B অথবা 1C অ্যাপ্লাই করে না, এটা বলা আছে হচ্ছে সেকশন 53 সাবসেকশন 2 তে। আমরা ডেফিনেশনে যেটা দেখলাম যে রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে যেটা হবে যে ট্রান্সফারির কাছ থেকে জিনিসটা আবার ট্রান্সফারের কাছে ব্যাক করবে। ঠিক আছে, এটা দুইটা সিচুয়েশনে হতে পারে, টু পার্টি সিচুয়েশনেও হতে পারে। এক্স ওয়াইকে দিয়েছিল ওয়াইয়ের কাছ থেকে ব্যাক করবে, অথবা এক্স ওয়াইকে দিয়েছিল জেডকে দেওয়ার জন্য, তাহলে সেটাও আবার এই ওয়াইয়ের কাছ থেকেই ব্যাক করবে। দুই জায়গায় ওয়াইয়ের কাছ থেকে ব্যাক করবে, কারণ মানে দুই জায়গাতেই যে যাকে প্রপার্টিটা দেওয়া হয়েছিল, যে প্রপার্টিটা দিয়েছিল সে তার জন্য এটা হোল্ড করবে। আমরা দেখেছিলাম যে এটার অরিজিন হচ্ছে গিয়ে ল্যাটিন ওয়ার্ড রিজেলেরি, ইট ইজ টু জাম্প ব্যাক। তার মানে যেই প্রপার্টিটা সে ট্রান্সফার করলো ওই প্রপার্টিটা আবার তার কাছেই ব্যাক করে আসবে। তারপরে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যদি কোনো পার্সন এ যদি কোনো প্রপার্টি ট্রান্সফার করে হচ্ছে টু বি, আর যদি আমাদের বি কে যদি সে প্রপার্টিটা গিফট হিসেবে না দিয়ে থাকে এবং বি কোনো কনসিডারেশন যদি প্রোভাইড না করে থাকে, এবং এর সাথে বি এর যদি রিলেশনশিপ উইদিন 3 ক্যাটাগরিজ, তিনটা ক্যাটাগরি রিলেশনশিপের মধ্যে না পড়ে। ঠিক আছে, তিনটা ক্যাটাগরি রিলেশনশিপ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, ফাদার চাইল্ড, এবং হচ্ছে গিয়ে গার্ডিয়ান এবং ওয়ার্ড। এই তিনটা রিলেশনশিপের মধ্যে যদি পড়ে যায় তাহলে তোমার এটা
বি এর কাছ থেকে এটা সে ফেরত পাবে না। কিন্তু যদি আমাদের এ প্রুফ করতে পারে কোর্টে এসে প্রুফ করতে পারলো যে আমি বি কে দিয়েছিলাম হচ্ছে একটা কোনো একটা মেশিনারি, কোনো একটা ইলেকট্রিক জিনিসপত্র, আমি দিয়েছিলাম ফার্নিচার, আমি দিয়েছিলাম হচ্ছে শেয়ার মানি, হ্যাঁ, কিন্তু আমি তাকে এটা গিফট হিসেবেও দেই নেই, বি কোনো কনসিডারেশনও দেয়নি, এবং এর সাথে বিয়ের যে সম্পর্ক এটা এই তিনটার কোনোটার মধ্যে পড়ে না। তার মানে তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপও নাই, ফাদার চাইল্ড রিলেশনশিপও নাই, এবং গার্ডিয়ান ওয়ার্ড রিলেশনশিপও নাই। তাহলে তিনটার মধ্যে যদি না পড়ে তাহলে কোর্ট বলবে এইখানের মধ্যে যে এই প্রপার্টি তো ফেরত পাওয়া যাবে না। এই তিনটার মধ্যে যদি পড়ে তাহলে ফেরত পাওয়া যাবে না, আর এই তিনটার মধ্যে না পড়লে এই প্রপার্টি ফেরত পাওয়া যাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে where one party transfers or directs property to which he is beneficially entitled to be transferred to another party, এ যদি বিয়ের কাছে কোনো প্রপার্টি ট্রান্সফার করে এবং এ বি কে বলে নাই যে তার জন্য এটা হোল্ড করতে হবে, তার মানে এখানে কোনো এক্সপ্রেস ট্রাস্ট ছিল না, ঠিক আছে, এখানে কোনো এক্সপ্রেস ট্রাস্ট ছিল না। এ বি কে বলে নাই যে তুমি আমার জন্য এটা ট্রাস্টি হিসেবে হোল্ড করবা। তাহলে ইকুইটি বলবে হচ্ছে যে না, বি কে এর জন্য হোল্ড করতে হবে আন্ডার এ রেজাল্টিং ট্রাস্ট। তাহলে যখনই এ প্রপার্টিটা ফেরত চাবে, যখনই সে শেয়ারস গুলা ফেরত চাবে, ফার্নিচার্স গুলা ফেরত চাবে, জুয়েলারি গুলা ফেরত চাবে, তখন বি বলার চেষ্টা করবে যে তুমি এটা আমাকে গিফট হিসেবে দিয়েছিলা, অথবা বি বলার চেষ্টা করবে যে আমি তো কনসিডারেশন দিয়েছিলাম, অথবা বলবে যে রিলেশনশিপের মধ্যে পড়ে তিনটার যে কোনো একটা। তাহলে এ বি এর কাছ থেকে এটা ক্লেম করতে পারবে না। আর তিনটার কোনো একটা যদি বি প্রুফ করতে না পারে তাহলে কোর্ট বলবে যে যদিও এ তোমাকে ট্রাস্টি হিসেবে হোল্ড করতে বলে নাই, রেজাল্টিং মানে কোনো এক্সপ্রেস ট্রাস্ট ছিল না, বাট এখানে অ্যারাইজ করবে হচ্ছে একটা ইমপ্লাইড ট্রাস্ট বা রেজাল্টিং ট্রাস্ট। রেজাল্টিং ট্রাস্ট কখন কোন কোন সিচুয়েশন অ্যারাইজ করে আমরা দেখলাম যে তিনটা সিচুয়েশন অ্যারাইজ করে: ভলান্টারি ট্রান্সফার, পারচেজ মানি এবং ফেল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট, যেটা বলেছে হচ্ছে লর্ড আপজন ইন দ্য কেস অফ ভ্যান্ডারবেল এন্ড আইআরসি। তাহলে ভলান্টারি কনভেন্স যেটা, সেটা হচ্ছে যে ভলান্টারি কনভেন্স মিনস হচ্ছে উইদাউট কনসিডারেশন ট্রান্সফার, উইদাউট কনসিডারেশন, এটা হচ্ছে ভলান্টারি কনভেন্স মানে হচ্ছে কি ট্রান্সফার। তাহলে কোনো পার্সন এক্স যদি ওয়াই কে কোনো প্রপার্টি ভলান্টারিলি ট্রান্সফার করে, এটা পার্সোনাল প্রপার্টিও হতে পারে, আবার এটা রিয়েল প্রপার্টিও হতে পারে, মানে এটা ল্যান্ডও হতে পারে। যদি এ বি কে কোনো একটা পার্সোনাল প্রপার্টি ট্রান্সফার করে, ভলান্টারিলি কনভে করে, আর তাহলে ওয়াই যদি এটার জন্য কোনো কনসিডারেশন না দিয়ে থাকে, তারপরে এক্স যদি ওয়াইকে এটা গিফট হিসেবে না দিয়ে থাকে, এবং এক্স এর সাথে ওয়াই রিলেশনশিপটা যদি তিনটার কোনো ক্যাটাগরির মধ্যে না পড়ে থাকে, তাহলে ওয়াই এই প্রপার্টিটা হোল্ড করবে হচ্ছে ফর এক্স। পারচেজ মানে রেজাল্টিং ট্রাস্ট, যদি এ বি এর জন্য কোনো প্রপার্টি পারচেজ করে দেয়, কোনো পার্সোনাল প্রপার্টি পারচেজ করতে পারে, ফর এক্সাম্পল সে ল্যাপটপ পারচেজ করে দিতে পারে, টিভি পারচেজ করে দিতে পারে, মানে এই জিনিসটা কেনার সময় টাকাটা এ দিয়েছিল, বাট প্রপার্টিটা কেনার পর এটা বি এর নামে রেজিস্ট্রেশন হলো, অথবা বি এর কাছে প্রপার্টিটা আছে। তাহলে কোর্ট বলবে যেহেতু এ টাকাটা দিয়েছিল, ওই টাকা দিয়েই জিনিসটা কেনা হয়েছে, তাহলে এ বলতে পারবে যে বি তুমি এটা আমার জন্য হোল্ড করবে। কিন্তু বি যদি দেখাতে পারে যে তাকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল, সে কনসিডারেশন দিয়েছিল, রিলেশনশিপটা তিনটার কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, তাহলে তো আর সে ফেরত পাবে না। আর ফেইল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট যেটা, সেটা হচ্ছে যে যদি এ বি কে যেই পারপাসে টাকাটা দিয়েছিল সেটা যদি কোনো কারণে ফেল করে, তখন অ্যারেস্ট করবে ফেইল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট। যেমন সি কে দিতে বলেছিল, কারণ সি মারা গেছে, তাহলে এখানে দ্য ট্রাস্ট হ্যাজ ফেইলড, কারণ এখানে বেনিফিশিয়ারি এখন আর নাই, ইকুইটেবল টাইটেল যার জন্য হোল্ড করার কথা সে আর এক্সিস্ট করে না, তাহলে এটা হবে হচ্ছে ফেইল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট।
এটাকে আরেকটা নামে বলা হয় যে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট। তাহলে রেজাল্টিং ট্রাস্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট, আর একটা হচ্ছে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট। তাহলে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট যেটা, সেটা আবার মানে আমরা দেখলাম একটু আগে, এটা হতে পারে ভলান্টারি কনভেন্স। ভলান্টারি কনভেন্স মানে কনসিডারেশন ছাড়া ট্রান্সফার করাকে বলা হয় ভলান্টারি কনভেন্স। আর একটা হচ্ছে পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট, একটা জিনিস কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল। আর ফেইল ট্রাস্ট রেজাল্টিং ট্রাস্ট এটা বিভিন্নভাবে অ্যারাইজ করতে পারে। বেনিফিশিয়ারি মারা গেল, যেই পারপাসে টাকাটা দেওয়া হয়েছিল পারপাসটা আর ক্যারি আউট করা যাচ্ছে না, তারপরে সারপ্লাস কোনো টাকা রয়ে গেছে, হ্যাঁ, এক্স ওয়াইকে টাকা দিয়েছিল একটা ব্রিজ করার জন্য, এখন ব্রিজ করার পরে, ব্রিজ করার জন্য টাকা দিয়েছিল ধরো 70,000 পাউন্ডস, এখন ব্রিজ করার পরেও টাকা রয়ে গেছে 10,000, তাহলে এটা কি হবে, সারপ্লাস অ্যামাউন্ট আবার ব্যাক করে এক্স এর কাছে চলে আসবে। কারণ এই 10,000 পাউন্ডের জন্য তো ট্রাস্টটা ফেল করছে, কারণ ব্রিজ তো অলরেডি 60,000 পাউন্ডসে হয়েই গেছে। এই 10,000 পাউন্ডস তো আর কোনো কাজে লাগতেছে না, এটা তো ফেল করলো এই জিনিসটা। ভাবা হয়েছিল ব্রিজটা করার জন্য হয়তো 70,000 লাগবে, এখানে অ্যারেঞ্জ করবে হচ্ছে অটোমেটিক রেজাল্টিং ট্রাস্ট। তাই প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট হচ্ছে একটা প্রিজাম্পশনের উপরে ডিপেন্ডেন্ট। কিরকম প্রিজাম্পশন? যেখানে একটা প্রিজাম্পশন আছে, এক্স যদি ওয়াইকে ভলান্টারিলি কোনো প্রপার্টি ট্রান্সফার করে থাকে, তার মানে সে যদি তাকে একটা ল্যাপটপ ট্রান্সফার করে থাকে, এবং যদি গিফট হিসেবে না দিয়ে থাকে, এবং যদি সে কোনো কনসিডারেশন না দেয়, এবং তাদের মধ্যে সম্পর্ক যদি তিনটার মধ্যে না হয়, তাহলে প্রিজাম্পশন হচ্ছে কি যে এক্স চাচ্ছিল ওয়াই যেন তার জন্য হোল্ড করে। এটা হচ্ছে গিয়ে প্রিজাম্পশন, এটা হচ্ছে আমাদের লিগ্যাল প্রিজাম্পশন বা লিগ্যাল অনুমান। এবং সিমিলারলি একটা গাড়ি কিনতে চাচ্ছে হচ্ছে গিয়ে বি, বা টাকাটা দিয়েছে এ 30,000 পাউন্ড, কিন্তু গাড়িটা কেনার পর বি এর নামে রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে বি পারচেজ মানির জন্য টাকাটা দিল। তাহলে একটা হচ্ছে এক্স এর কাছে ছিল, সে ওয়াই কে দিল, আর একটা হচ্ছে এর কাছে জিনিসটা নাই, কিন্তু এ টাকাটা দিয়ে বি এর জন্য প্রপার্টিটা কিনে দিল। এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। তাহলে একটা হচ্ছে কি যেটা আমাদের ট্রান্সফারারের কাছে থাকে সে দেয়, আর একটা হচ্ছে ট্রান্সফারারের কাছে থাকে না, সে কিনে দেয়। যেটা থাকে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভলান্টারি কনভেন্স, ভলান্টারি ট্রান্সফার। আরেকটা হচ্ছে যে আমার কাছে থাকে না, বাট আমি তাকে টাকা দিলাম গাড়ি কেনার জন্য, আমি তাকে টাকা দিলাম হচ্ছে টিভি কেনার জন্য, আমি তাকে টাকা দিলাম হচ্ছে ল্যান্ড কেনার জন্য, আমি তাকে টাকা দিলাম হচ্ছে ফার্নিচার কেনার জন্য। এটা হচ্ছে তোমার পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। তাহলে দুইটা ক্ষেত্রেই প্রিজাম্পশন হচ্ছে কি যে যেহেতু এক্স তার একটা জিনিস ওয়াই কে দিয়েছিল, এবং ওয়াই এটার জন্য কোনো কনসিডারেশন দেয় নাই, তাকে গিফট হিসেবে দেওয়া হয় নাই, রিলেশনশিপটা তিনটার মধ্যে পড়ে না, তাহলে আমাদের প্রিজাম্পশনটা হচ্ছে যে ওয়াই তুমি এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে হচ্ছে ফর এক্স। এখানেও এ যখন তোমাকে টাকা দিল ফার্নিচার কেনার জন্য, গাড়ি কেনার জন্য, টিভি কেনার জন্য, ল্যান্ড কেনার জন্য, যেহেতু তিনটার মধ্যে পড়তেছে না, তাহলে বি তোমাকে যেটা করতে হবে এর জন্য এটা হোল্ড করতে হবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। আর অটোমেটিক রেজাল্টিং ট্রাস্টে এরকম কোনো প্রিজাম্পশনের দরকার নাই। রিজনটা হচ্ছে এ বি কে টাকা দিয়েছিল হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য 90,000 পাউন্ডস দিয়ে, কিন্তু যেখানে বিল্ডিংটা কনস্ট্রাকশন করার কথা ছিল ওই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছে, মানে জমিটা মাটির নিচে ডেবে গেছে, জমিটা ডেবে গেছে আর কি, এখানে ভূমিধস হয়েছে। তাহলে এখন তো আর এখানে বিল্ডিং করা যাবে না, তাহলে ট্রাস্ট হ্যাজ ফেইলড। তাহলে এই টাকাটা ব্যাক করে আবার এই সেটলারের কাছে চলে আসবে। এখানে কোনো প্রিজাম্পশনের দরকার নাই, কারণ এখানে ট্রাস্টটা যে ফেল করছে এটা দেখা যাচ্ছে। যেহেতু ট্রাস্টটা ফেল করছে তার মানে এখানে রেজাল্ট হবে অটোমেটিক। ইট ডাজ নট ডিপেন্ড অন এ প্রিজাম্পশন, আমাদের কোনো অনুমান করা লাগবে না যে বি কেন এটা এর জন্য হোল্ড করবে। এখানে বি কেন হোল্ড করবে এটার জন্য একটা প্রিজাম্পশনের দরকার আছে, কারণ টাকা তুমি দিলা, এখন সে তো না কেন হোল্ড করবে। এখানে বি এর বলার সুযোগ আছে যে আমাদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, হ্যাঁ,
আমাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে ফাদার চাইল্ড রিলেশনশিপ, আমাদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে গার্ডিয়ান ওয়ার্ড রিলেশনশিপ, অথবা আমি কনসিডারেশন দিয়েছিলাম। এখানে কিন্তু এটাকে তোমার রিভার্ট করার সুযোগ আছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রিজিউম রেজাল্টিং ট্রাস্ট। আর এখানে কিন্তু কোনো প্রিজামশনের দরকার নাই, কারণ এখানে তোমাকে দেওয়াই হয়েছিল টাকাটা হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য, কিন্তু ওইখানে আর্থকোয়েকের জন্য বিল্ডিং করা যাচ্ছে না, ল্যান্ডস্লাইডের জন্য করা যাচ্ছে না। সো এখানে এই টাকাটা ব্যাক করে আবার এর কাছেই আসবে, বিকজ দ্য ট্রাস্ট হ্যাজ ফেল। তো ট্রাস্ট ফেল করলে টাকাটার কি হবে? তা ইট উইল গো ব্যাক টু দ্য ট্রান্সফারার, তার কাছে আবার এটা ব্যাক করে চলে আসবে। প্রিজিউম রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আগের রেকর্ডিংটা এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে এটা হতে পারে দুই ধরনের, ভলান্টারি ট্রান্সফার আর পারচেজ মানি। ভলান্টারি ট্রান্সফার হচ্ছে যে এক্স এর কাছে একটা জুয়েলারি আছে, অনেক এক্সপেন্সিভ জুয়েলারি, এক্স তার জুয়েলারিটা ওয়াই কে দিল, পার্সোনাল প্রপার্টি। আর এক্স এর কাছে একটা জমি আছে অথবা একটা অ্যাপার্টমেন্ট আছে, হ্যাঁ, এক্স এটা ওয়াই কে দিল, এটাকে বলা হয় হচ্ছে কি ভলান্টারি কনভেন্স। এটা পার্সোনাল প্রপার্টি নিয়েও হতে পারে, রিয়েল প্রপার্টি নিয়েও হতে পারে। আবার পারচেজ মানির ক্ষেত্রে হতে পারে হচ্ছে এক্স এর কাছে জিনিসটা নাই, কিন্তু এক্স টাকা দিল 20,000 পাউন্ড, আর 20,000 পাউন্ড দিয়ে ওয়াই কে বললো যে তুমি একটা গাড়ি পারচেজ করে তোমার নামে রেজিস্ট্রেশন করো, ফার্নিচার কিনে দিল তার নামে 20,000 পাউন্ড দিয়ে। এটা হচ্ছে পারচেজ মানি। এটা দিয়ে পার্সোনাল প্রপার্টিও কিনে দিতে পারে, অথবা এক্স যেটা করতে পারে যে টাকা দিল হচ্ছে ওয়াই কে 300,000 পাউন্ডস একটা হাউস পারচেজ করার জন্য। এটাও হচ্ছে কি পারচেজ মানি অফ রিয়েল প্রপার্টি। তাহলে যদি এই দুইটা ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে ভলান্টারি ট্রান্সফার যদি হয় হচ্ছে অফ পার্সোনাল প্রপার্টি, হ্যাঁ, ভলান্টারি ট্রান্সফার যদি হয় হচ্ছে অন পার্সোনাল প্রপার্টি, তাহলে এখানে তোমার ভলান্টারি ট্রান্সফার যদি হয় পার্সোনাল প্রপার্টি, তাহলে ফর্মুলা হচ্ছে যে যদি কেউ ভলান্টারিলি তার কোনো প্রপার্টি ট্রান্সফার করে, যে কোনো পার্সোনাল প্রপার্টি, এখানে আমাদের প্রিজাম্পশন হচ্ছে এ যদি যে কোনো প্রপার্টি যেটা এর ছিল সেটা বি কে দেয় উইদাউট এনি কনসিডারেশন, তাহলে আমাদের প্রিজাম্পশন হচ্ছে যে বি এটা এর জন্য হোল্ড করবে, রেজাল্টিং ট্রাস্ট হিসেবে হোল্ড করবে। আর যদি ল্যান্ড ট্রান্সফার করে, এটা আমরা ডিটেলসে দেখেছিলাম লাস্ট ক্লাসে, যদি ল্যান্ড ট্রান্সফার করে তাহলে এখানে তোমার 1925 এর আগে একটা ল ছিল, 1925 এর পরে আবার লটাকে রিফর্ম হয়েছে। 1925 এর আগে যে লটা ছিল সেটা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার করলেও, যার নামে ল্যান্ডটা ট্রান্সফার করা হয়েছে, এ যদি তার একটা জমি বি কে ট্রান্সফার করে, বি এটা এর জন্য হোল্ড করবে, আনলেস বি প্রুফ করতে পারে যে তাকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল, অথবা সে কনসিডারেশন দিয়েছিল, অথবা তাদের মধ্যে রিলেশনশিপটা তিনটার যে কোনো একটা রিলেশনশিপের মধ্যে পড়ে। পরে যেটা হলো 1925-এ যখন এই আইনটা করা হয়েছে, তখন এই আইনের ওয়ার্ডিংটাকে এমনভাবে ইন্টারপ্রিটেশন করলো যে ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আর রেজাল্টিং ট্রাস্ট হবে না। ধরে নেওয়া হবে যে ল্যান্ড একবার কেউ যদি কাউকে দিয়ে দেয়, এটা গিফট হিসেবে দেয়া হয়ে গেছে। ঠিক আছে, তো যদি এই সেন্টেন্সটা এভাবে পড়া হয়, তাহলে মনে হবে যে ল্যান্ডের ক্ষেত্রে রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করার কোনো সুযোগ নাই। কিন্তু এবং এটি অ্যাপ্লাই করা হয়েছিল লোহিয়া আলী ভার্সেস খান কেসে। কিন্তু একাডেমিশিয়ানরা বলল যে অ্যাক্টের মধ্যে যে জিনিসটা বলা আছে, এ যদি বি কে কোনো ল্যান্ড ট্রান্সফার করে, কোনো কটেজ ট্রান্সফার করে, কোনো অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করে, আগে যেরকম রেজাল্টিং ট্রাস্টটা প্রিজিউম করা হইতো, এখন আর এটা রেডিলি প্রিজিউম করা হবে না। কিন্তু এ যদি বি কে জমিটা ট্রান্সফার করে দেয় থ্রু এ ডিড, আর কিছুই যদি না বলে, তাহলে এটা বি এর জন্য গিফট হয়ে যাবে। বাট এ যদি বি কে ট্রান্সফার করার সময় বলে দেয় তোমাকে কিন্তু এটা আমি গিফট হিসেবে দিচ্ছি না, তাহলে রেজাল্টিং ট্রাস্ট তো হওয়ার স্টিল সুযোগ আছে।
একাডেমিশিয়ানরা সেকশন 60 সাবসেকশন 3 কে কারেক্টলি ইন্টারপ্রিটেশন করেছিল এবং তারা এই কেসগুলোকে ক্রিটিসাইজ করেছিল এবং তারা বলেছিল যে হডসন ভার্সেস মার্কস কেসটা রাইটলি ডিসাইডেড। তো রিসেন্টলি প্রেস্টন প্যাড্রোডেল কেসে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যান্ড ডং কেসে কোর্ট এই হডসন ভার্সেস মার্কসের প্রিন্সিপালটাই অ্যাপ্লাই করলো, মানে একাডেমিশিয়ানদের ওপিনিয়নটাকেই অ্যাপ্লাই করলো। তার মানে ল্যান্ডের ক্ষেত্রে এখন যে প্রিজাম্পশনটা সেটা হচ্ছে যে এক্স যদি ওয়াইকে কোনো একটা ল্যান্ড ট্রান্সফার করে, কোনো কটেজ ট্রান্সফার করে, অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করে, আর এক্স যদি কিছুই না বলে, এক্স কিছুই বলে নাই, তাহলে এটা ওয়াইয়ের জন্য গিফট হয়ে যাবে। বাট এক্স যদি ট্রান্সফার করার সময় বলে দেয় ওয়াই তুমি কিন্তু এটা আমার জন্য হোল্ড করবা, তাহলে রেজাল্টিং ট্রাস্ট হবে। এখন কারো ইন্টারনেটের সমস্যা থাকতে পারে, তাহলে এটা আমরা এখানে দেখলাম। এখন তাহলে এটা আমাদের আগের রেকর্ডিং এর যে জিনিসটা এখানে দেওয়া আছে, তার মানে এক্স যদি ওয়াই কে কোনো একটা ল্যান্ড ট্রান্সফার করে, তাহলে এটা কোনো কিছু না বললে এখন আফটার সেকশন 60 সাবসেকশন 3 ল অফ প্রপার্টি অ্যাক্ট কেম ইনটু ফোর্স, কিছু না বললে এটা ওয়াই এর জন্য গিফট হয়ে যাবে। ল্যান্ড একবার ট্রান্সফার করলে এটা ফেরত পাওয়া যাবে না। হাউএভার যদি এক্স ওয়াই এর কাছে ল্যান্ডটা ট্রান্সফার করার সময় বলে দেয় যে এটা তার জন্য হোল্ড করতে হবে, এরকম যদি কোনো এভিডেন্স এক্স দেখাতে পারে, তাহলে ওয়াই এটা এক্স এর জন্য রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে। আগের রেকর্ডিং এ আছে, এটা আগের রেকর্ডিং এ অনেক বিস্তারিত আলোচনা করা আছে, ওটা অবশ্যই না দেখলে এটা বোঝা যাবে না। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। ঠিক আছে, পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট বলতে যেটা বোঝায়, হারুন কি শোনা যাচ্ছে কিনা বা সাদিয়া? যাচ্ছে, একটু আগে যাচ্ছিল না। না, একটু আগে ওর সঙ্গে কথা বলি নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, মানে অনেক মানুষ মনে হয় যে পরীক্ষার আগে আগে তো এখন সবাই রেকর্ডিং শুনতেছে, তো মেরিট হাবের উপরে অনেক চাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে রেকর্ডিং শুনে তো এটার কারণে অনেক স্টুডেন্ট একসাথে অ্যাক্সেস করতেছে মনে হয়, এই কারণে আমাদের ক্লাসে ডিসরাপশন হইতেছে। তো যাই হোক, এখানে তোমার পারচেজ ইন অ্যানাদার্স নেম, এটাও আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। তাহলে যদি এক্স ওয়াই কে কোনো একটা প্রপার্টি কিনে দেয়, খেয়াল রাখবা যে পারচেজ মানির ক্ষেত্রে এক্স এর কাছে টাকা থাকবে
কিন্তু এক্স তার নিজের কোনো প্রপার্টি ট্রান্সফার করবে না, সে টাকা দিবে, ওই টাকা দিয়ে ওয়াই কিনবে হচ্ছে পার্সোনাল প্রপার্টি, ওই টাকা দিয়ে সে কিনবে জুয়েলারি, ওই টাকা দিয়ে সে কিনবে হচ্ছে তোমার হাউস, রিয়েল প্রপার্টি। তাহলে এখন প্রিন্সিপালটা কি, যে যদি টাকাটা এক্স দেয় তাহলে ওয়াই এক্স এর জন্য হোল্ড করবে রেজাল্টিং ট্রাস্টি হিসেবে, এটা পার্সোনাল প্রপার্টি হোক অথবা রিয়েল প্রপার্টি হোক, টাকাতেই লোক দিচ্ছে, যে টাকা দিছে তার জন্য তোমাকে হোল্ড করতে হবে। হ্যাঁ, তোমাকে এটা দেওয়া লাগবে না, তুমি যদি তিনটার যে কোনো একটা দেখাইতে পারো যে তোমাকে এটা গিফট হিসেবে দিছিল, অথবা তুমি এই হাউসের জন্য কোনো কনসিডারেশন এক্স কে দিয়েছিলা, অথবা তোমাদের মধ্যে রিলেশনশিপটা তিনটার কোন একটার মধ্যে পড়ে, তাহলে মানে এই জুয়েলারি অথবা হাউস যেটার জন্য টাকা দিয়েছিল সেটা সে ফেরত পাবে না। মানে একদম সহজ প্রিন্সিপাল, পার্সোনাল প্রপার্টি আর রিয়েল প্রপার্টি। তো তোমার 10 মিনিট যদি তুমি একটু সময় দাও, এই পার্টটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এখন রিভার্টিং প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট, কিভাবে রেজাল্টিং ট্রাস্টটাকে রিভার্ট করা যায়। রিভার্ট করার তো উপায় আমরা দেখে ফেললাম, যে এ যদি বি কে কোনো প্রপার্টি কেনার জন্য টাকা দেয়, পারচেজ মানিটা যদি এ দেয়, অথবা এ যদি বি কে কোনো প্রপার্টি ভলান্টারিলি ট্রান্সফার করে, তাহলে বি এটা এর জন্য হোল্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিজাম্পশন, এবং কি হিসেবে হোল্ড করবে, রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে। তাহলে এই যে প্রিজাম্পশন, যে সে যে হোল্ড করবে রেজাল্টিং ট্রাস্টি হিসেবে, এটা যে আমাদের একটা প্রিজাম্পশন, এই প্রিজাম্পশনটাকে কিভাবে রিভার্ট করা যায়। প্রিজাম্পশনটাকে রিভার্ট করার উপায় হচ্ছে যে আমাদের এই বি যদি কোর্টে এসে দেখাতে পারে যে দেখেন আমি এটা ফেরত দিব না, কারণ আমার কাছে এভিডেন্স আছে যে এই লোকটা আমাকে এটা গিফট হিসেবে দিতে চাচ্ছিল, উইশ টু কনফার এ বেনিফিশিয়াল ইন্টারেস্ট, তার মানে সে আমাকে এটা গিফট হিসেবে দিতে চাচ্ছিল, তাহলে কোর্ট বলবে ওকে বি, তাহলে তোমাকে এটা ফেরত দেওয়া লাগবে না, এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে না, তোমার জন্য এটা গিফট হয়ে যাবে। অথবা যদি সে দেখাতে পারে যে সেই প্রপার্টির জন্য কোনো টাকা পয়সা দিয়েছিল, কোনো কনসিডারেশন দিয়েছিল, তাহলেও তো এটা ফেরত দেওয়া লাগবে না। আর আরেকটা হচ্ছে বি বলবে যে এর সাথে আমার সম্পর্কটা হচ্ছে, এই রিলেশনশিপটা হচ্ছে এরকম যে তার সাথে আমার সম্পর্কটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, অথবা ফাদার চাইল্ড সম্পর্ক, এবং গার্ডিয়ান ওয়ার্ড সম্পর্ক, এই তিনটার যে কোনো একটা হলে ফেরত দেওয়া লাগবে না। হাজব্যান্ড ওয়াইফ, ফাদার চাইল্ড, গার্ডিয়ান ওয়ার্ড। তাহলে প্রথমটা হচ্ছে গিফট, যদি গিফট হিসেবে দেখাইতে পারে তাহলে তো হইলই, তাহলে এটা ফেরত দেওয়া লাগবে না। তাহলে এটার জন্য আমাদের কেসের নাম হচ্ছে ফোকস এন্ড পাস্কো, এবং হচ্ছে তোমার স্ট্যান্ডিং কেসটা, এখানে প্রিন্সিপালটা লেখা আছে, যদি আমাদের এ যদি বি কে কোনো একটা প্রপার্টি ট্রান্সফার করে অথবা কোনো প্রপার্টি কিনে দেয় টাকা দিয়ে, আর বি যদি দেখাতে পারে যে এ তাকে এটা গিফট হিসেবে দিতে চাচ্ছিল, তাহলে এটা তাকে ফেরত দেওয়া লাগবে না। ফোকস এন্ড পাস্কো কেসে যেটা করছে সেটা হচ্ছে এ হচ্ছে এখানে একজন ওল্ড লেডি, আর সে যাকে প্রপার্টি ট্রান্সফার করছে সে হচ্ছে তার ডটার ইন ল এর সেকেন্ড ম্যারেজের চাইল্ড, যদিও তার ছেলের বউয়ের সেকেন্ড ম্যারেজের চাইল্ড, কিন্তু তাকে সে গ্র্যান্ড চাইল্ড হিসেবেই আদর যত্ন করত এবং সে তার সাথেই থাকতো। তাহলে এর সাথে বিয়ের সম্পর্কটা হচ্ছে গ্র্যান্ড মাদার গ্র্যান্ড চাইল্ড সম্পর্ক, যদিও তার আপন ছেলের নাতি না, হ্যাঁ, তার তোমার ডটার ইন ল এর সেকেন্ড ম্যারেজের ছেলে, কিন্তু একসাথেই থাকতো। তাহলে এ যখন বিকে এটা ট্রান্সফার করলো, কিছু শেয়ার ট্রান্সফার করছে, কিছু প্রপার্টি ট্রান্সফার করছে, এখন যখন এ মারা গেছে এর সাকসেসররা বলতেছে যে বি তো এই প্রপার্টি গুলা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, সো বি এর কাছ থেকে এর কাছে যাবে, আর এর কাছ থেকে মানে যে গ্র্যান্ড মাদারের যারা সাকসেসর আছে তাদের কাছে চলে যাবে। তারা বলতেছে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে, কারণ এখানে তো একটা ভলান্টারি ট্রান্সফার অফ প্রপার্টি ছিল। কিন্তু কোর্ট বলছে এখানে
যে তাদের মধ্যে আলোচনা যদি আমরা দেখি, আমরা দেখব যে এখানে যেহেতু উনি তাকে গ্র্যান্ড চাইল্ড হিসেবেই দেখতো, মানে গ্র্যান্ড মাদারটা বিকে গ্র্যান্ড চাইল্ড হিসেবেই দেখতো, তো উনি এটা তাকে একদম পুরোপুরিভাবে গিফট হিসেবে দিয়েছিল। গিফট ছাড়া এখানে অন্য আর কোনো মানে কথাই হতে পারে না। তাদের মধ্যে সম্পর্কটা এত ঘনিষ্ঠ ছিল। তাহলে বিকে আর প্রপার্টি ফেরত দেওয়া লাগে নাই, বিকজ কোর্ট বলছে যে এখানে রেজাল্টিং ট্রাস্ট হবে না, বিকজ বি প্রমাণ করতে পারছে কোর্টে যে ইট ওয়াজ এন অ্যাবসলিউট গিফট ফর হিম। ক্লিয়ার? তাহলে একটা মেথড আমরা দেখে ফেললাম যে কিভাবে রেজাল্টিং ট্রাস্টের প্রিজাম্পশনটাকে রিবার্ট করা যায় যদি এভিডেন্স দেখানো যায়। এভিডেন্সটা হচ্ছে কিরকম, যে তাকে এটা গিফট হিসেবে দিতে চাচ্ছিল। তারপর দুই নাম্বার কিভাবে এটাকে রিবার্ট করা যায়। এ বি কে কোনো প্রপার্টি ট্রান্সফার করছে, ভলান্টারি ট্রান্সফার, অথবা তাকে তোমার কোনো একটা পারচেজ মানি দিয়েছে, পারচেজ মানি পিএম দিয়ে যেরকম পারচেজ মানি অথবা ভলান্টারি ট্রান্সফার। তাহলে এ বি কে কোনো একটা জুয়েলারি কেনার জন্য টাকা দিয়েছিল, অথবা এর কাছে জুয়েলারি ছিল, এটা সে তাকে দিয়ে দিছে। তাহলে যেটা এর কাছে ছিল সেটা যদি এ বি কে দেয় সেটাকে বলা হয় ভলান্টারি ট্রান্সফার, যেটার জন্য টাকা দিয়ে কিনে দিয়েছে সেটাকে বলা হয় পারচেজ মানি। এখন যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তো বি তো এর জন্য এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করার কথা। এখন বি দেখাইতে পারতেছে না যে তাকে এটা গিফট হিসেবে দেয়া হয়েছিল, তাহলে যে এটা যেটা গিফট ছিল এটা দেখাতে পারতেছে না। এখানে যেরকম বি দেখাইতে পারছে যে ওনার সাথে আমার সম্পর্ক ছিল হচ্ছে এরকম ঘনিষ্ঠ যে এখানে আমাকে যে ট্রান্সফার করছে এখানে কোনোভাবেই ট্রাস্টি হিসেবে ট্রান্সফার করে নেয় আমাকে, ওনার উদ্দেশ্যই ছিল আমাকে এটা একবারে দিয়ে দেওয়ার, গিফট হিসেবে দিয়ে দেওয়া। এবং কোর্ট অফ অ্যাপিল এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, লর্ড জাস্টিস মিলের, যে তাদের মধ্যে পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা যায় যেটা ইম্পসিবল, যেটা গিফট ছাড়া অন্য কিছু ছিল। এখন বি যদি গিফট না দেখাতে পারে তাহলে কি হবে? তাহলে বি বলবে যে আচ্ছা এটা গিফট হিসেবে আমার দেখানোর কোনো উপায় নাই, কিন্তু এর সাথে আমার সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সম্পর্ক, অথবা এর সাথে আমার সম্পর্কটা হচ্ছে ফাদার এবং চাইল্ড সম্পর্ক, এ হচ্ছে ফাদার আর বি হচ্ছে চাইল্ড, অথবা এর সাথে বি এর সম্পর্কটা হচ্ছে এ হচ্ছে গিয়ে গার্ডিয়ান আর যাকে লুক আফটার করবে সে হচ্ছে বি তার ওয়ার্ড। তাহলে এখানে বি প্রপার্টি রেখে দিতে পারবে। এখানে যে এক্সেপশন এটাকে নাম দিয়েছে কোর্ট প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, যে কোর্ট ধরে নিবে যে এই তিনটা সম্পর্কের ক্ষেত্রে এ তোমার ইন্টেনশন ছিল না যেটা তোমার কাছে ফেরত আসবে, আমরা ধরে নিব যে তোমার ইন্টেনশন ছিল এটা একবারে বি কে দিয়ে দেওয়া। এই তিনটার কোন একটা সম্পর্ক যদি থাকে, তাহলে তিনটা সম্পর্ক কি কি? হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক। তাহলে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড যাই ওয়াইফকে দেখ না কেন ডিউরিং দেয়ার ম্যারেজ, ডিউরিং ম্যারেজ হাজব্যান্ড ওয়াইফকে যেটাই দিবে, হ্যাঁ, যদি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যারেজ হলো, হ্যাঁ, ইন 2013, ম্যারেজটা কন্টিনিউ হয়েছে আনটিল 2023, হাজব্যান্ড যত কিছুই ওয়াইফকে দিয়েছে এটা ওয়াইফের জন্য গিফট হয়ে যাবে। মানে এটা ওয়াইফ, মানে আমরা বলতে পারি যে এই সম্পর্কের জন্য রেজাল্টিং ট্রাস্ট আর হবে না, এখানে রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করবে না। হাজব্যান্ড বিয়ের সময় কিছু কিনে দিতে পারে ফর দ্য ওয়াইফ, বিয়ের পরে প্রত্যেকটা ইউনিভার্সারিতে কিনে দিতে পারে ওয়াইফের জন্য অনেক কিছু, যাই কিনে দেখ, যদি তাদের ম্যারেজটা 2024-এ টার্মিনেটও হয়ে যায়, কোনো কিছুই ওয়াইফকে ফেরত দেওয়া লাগবে না টু দ্য হাজব্যান্ড। কখনোই ওয়াইফ ওই জিনিসগুলা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে না। ওয়াইফকে প্রমাণ করার দরকার নাই যে হাজব্যান্ড আমাকে এগুলো গিফট হিসেবে দিয়েছিল, কারণ গিফট হিসেবে দেওয়া হলে তো আমাদের প্রথম মেথডেই চলে আসতেছে। সে যদি এরকম প্রমাণ দেখাইতে পারে যে সে আমাকে এটা গিফট হিসেবে দিয়েছিল, সে যদি গিফট হিসেবে প্রমাণ করতে নাও পারে, কোর্ট বলবে যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের ক্ষেত্রে হাজব্যান্ড যাই ওয়াইফকে দিবে এটা ওয়াইফ রেজাল্টিং ট্রাস্ট হিসেবে হোল্ড করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে হিস্টোরিক্যাল রিজন। হিস্টোরিক্যাল রিজন হচ্ছে যে হাজব্যান্ডরা সবসময় ওয়াইফের সব দায়িত্ব নেয় হচ্ছে সব দেশেই, হাজব্যান্ড তোমার রেসপন্সিবিলিটি নেয় হচ্ছে ওয়াইফের। এটা যদি আমরা ইংল্যান্ডে 300, 400, 500 বছর আগেরও দেখি সিচুয়েশন, বা 1000 বছরের সিচুয়েশন দেখি, প্রত্যেকটা সোসাইটিতেই
হাজব্যান্ডের রেসপন্সিবিলিটি হচ্ছে ওয়াইফকে লুক আফটার করার। এই জন্য হাজব্যান্ড যখন ওয়াইফকে কোনো প্রপার্টি দিবে, এটা পার্সোনাল প্রপার্টি হোক, এটা রিয়েল প্রপার্টি হোক, আমরা কখনোই বলবো না যে এটা প্রিজাম্পশন যে ওয়াইফ এটা হাজব্যান্ডের জন্য হোল্ড করবে। ধরে নিতে হবে যে এটা ওয়াইফের প্রপার্টি হয়ে গেছে। তো এটার জন্য কেসের নাম হচ্ছে টিঙ্কার অ্যান্ড টিঙ্কার, থর্নলি অ্যান্ড থর্নলি, হ্যাসেলটাইন হ্যাসেলটাইন। এখন আমরা দেখব যে কাউন্টার আর্গুমেন্ট বা কন্ট্রাস্টিং কেসেস। তাহলে ইংল্যান্ডে বহু বছর যাবৎ আমরা যদি ধরে নেই যে একদম হিস্টোরিক্যাল সময় থেকে শুরু করে একদম রিসেন্ট পর্যন্ত, ধরো 2000 সাল পর্যন্ত বা 1950 সাল পর্যন্ত আসলে এরকম সিচুয়েশন ছিল যে হাজব্যান্ডই সবকিছু চালাইতো আর মহিলারা তেমন কোনো কাজ করতো না। যেটা আমরা ফেমিনিজম পড়ার সময় আমরা দেখেছিলাম যে মেয়েদের কিছু কাজ ফিক্সড করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এখন ইংল্যান্ডের ওমেনরা বা ইউরোপের ওমেনরা অনেক কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে তোমার তারা আগে অনেক লিগ্যাল প্রফেশনে জয়েন করতে পারতো না, ব্যারিস্টার, সলিসিটার, জাজেস, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, হ্যাঁ, তারপরে এরকম হতে পারতো না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, তারা সব ফিল্ডেই ভালো রোল প্লে করতেছে। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের কাছ থেকেও ওয়াইফ অনেক বেশি ইনকাম করে। তাহলে আগে যেরকম ভাবে ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল ওয়াইফরা হাজব্যান্ডদের উপরে, এখন কিন্তু এরকম ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট না। এই জন্য সিলভার অ্যান্ড সিলভার, পেটিট অ্যান্ড পেটিট কেসে এবং জোনস অ্যান্ড কার্নট কেসে বলতেছে তাহলে এখন কেন হাজব্যান্ড যদি কোনো প্রপার্টি দিয়ে থাকে ডিউরিং দ্য ম্যারেজ, ধরো 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত যদি ওয়াইফকে অনেক কিছু দিয়ে থাকে, ল্যান্ড দিয়ে থাকে, জুয়েলারি দিয়ে থাকে, ফার্নিচার দিয়ে থাকে, ড্রেসেস দিয়ে থাকে, তাহলে ম্যারেজ টার্মিনেট হলে কেন সেটা ফেরত দিবে না? যদি হাজব্যান্ড দেখাতে পারে যে ওয়াইফ তার উপরে ডিপেন্ডেন্ট ছিল না। সো এই প্রিজাম্পশনটা এখন কোর্ট বলতেছে যে এটা রিবার্টের সময় চলে আসছে। ঠিক আছে, এটা রিবার্টের সময় চলে আসছে, তারা একটা ইন্ডিকেশন দিয়েছে এইখানে। কিন্তু এখন এই কেসগুলোকে এখনো ওভাররুল করা হয় নাই, কারণ এরকম একটা ড্রাস্টিক ডিসিশন যদি নিতে হয় তাহলে এখানে পার্লামেন্টকে ইন্টারফেয়ার করতে হবে। তো পার্লামেন্ট এখানে ইন্টারফেয়ার করেছিল 2010 সালে, একটা আইন তৈরি করেছে, নাম হচ্ছে ইকুয়ালিটি অ্যাক্ট, এবং এটার 119 বলে দিচ্ছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিউরিং ম্যারেজ কোনো প্রপার্টি ট্রান্সফার করে, পার্সোনাল অথবা রিয়েল প্রপার্টি, তাহলে ওয়াইফ এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হাজব্যান্ডের জন্য হোল্ড করবে। ঠিক আছে, তাহলে আগের মতো আর প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট হবে না, এটা হয়ে যাবে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট। কিন্তু এই আইনটা 2010 সালে তৈরি করলেও এখনো পর্যন্ত এটা কার্যকর করে নাই পার্লামেন্ট। তাহলে দিস সেকশন, মানে এই আইনটা কার্যকর হয়েছে বাট এই সেকশনটা এখনো কার্যকর হয়নি। তার মানে এখনো যদি ইংল্যান্ডে হাজব্যান্ড ওয়াইফকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, ঠিক আছে, তখন ডিভোর্স হয়ে গেলেও ওয়াইফকে কোনো কিছুই ফেরত দেওয়া লাগবে না। আমরা ধরে নিব যে আপনার ইন্টেনশন ছিল প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, যেটা আপনি একবারে দিয়ে দিবেন, এখানে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট হবে না। ঠিক আছে, কারণ পার্লামেন্টও ভয় এই আইনটাকে এখনো পর্যন্ত কার্যকর করতে পারেনি, কারণ সব ওয়াইফরা তাহলে দেখা যাবে যে মানে বলবে যে সব জিনিস ফেরত দিতে হবে, এটা কিরকম হবে। আবার গ্লিস্টার নামের একজন একাডেমিশিয়ানও বলছে যে এই আইনটাকে কার্যকর করাটা ঠিক হবে না। এই আইনটা যদি কার্যকর হয় তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফকে যা যা গিফট হিসেবে দিছিল সবকিছু যদি ফেরত দিতে হয়, তাহলে হাজব্যান্ড যদি হঠাৎ করে মারা যায়, তাহলে সবকিছু যদি ফেরত দেওয়া লাগে তাহলে তো হাজব্যান্ড আর জিনিসটা পাবে না, হাজব্যান্ডের যারা রিলেটিভ তারা পাবে। আসলেই কি ওনার ইন্টেনশন এরকম ছিল কিনা যে ওয়াইফ যেন কিছু না পায়, তার রিলেটিভরা পায়, এটা তো অনেক সময় ওয়াইফদের জন্য ইনজাস্টিস হবে। সো এটার ফেভারে এবং এগেইনস্টে দুইটাই আর্গুমেন্ট আছে আর কি, যে এই প্রিজাম্পশনটার ফেভারও আর্গুমেন্ট আছে, এগেইনস্টও আর্গুমেন্ট আছে। সেকেন্ড রিলেশনশিপটা হচ্ছে ফাদার অ্যান্ড লিজিটিমেট চাইল্ড। ফাদার যদি তার কোনো চাইল্ডকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, সিমিলার হিস্টোরিক্যাল গ্রাউন্ড, যে ফাদারের উপর দায়িত্ব হচ্ছে গিয়ে বাচ্চা লুক আফটার করা। ফাদার যদি সানকে কোনো প্রপার্টি দেয়, ডটারকে কোনো প্রপার্টি দেয়, পার্সোনাল প্রপার্টি হোক, রিয়েল প্রপার্টি হোক, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার চাইল্ডের প্রপার্টি হয়ে যাবে।
আমরা ধরে নিব যে আপনার ইন্টেনশন ছিল যে তাকে একবারে দিয়ে দেওয়া, প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। কেসের নাম হচ্ছে ক্র্যাব অ্যান্ড ক্র্যাব, শেফার্ড অ্যান্ড ক্যাটরাইট, বেনেট অ্যান্ড বেনেট। তবে এই সম্পর্কটা শুধু ফাদার অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, মাদার অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে না। মাদার অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে না। কেসের নাম হচ্ছে বেনেট অ্যান্ড বেনেট, সেখন অ্যান্ড আলিসা। এখন আবার সিমিলার কন্ট্রাস্টিং সিচুয়েশন, বাট এখানে লটা পরিবর্তন এখন হয়ে গেছে। যে ম্যাকগ্রেথ এন্ড ওয়ালেস কেসে বলতেছে যে আগেকার দিনে ফাদারদের উপরে চাইল্ডরা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল, পড়াশোনার খরচ দিবে, লুক আফটার করার খরচ দিবে, সবকিছুই দিবে। কিন্তু এখন তো সব দায়িত্ব অনেক কিছু স্টেট নিয়ে নিছে, রাষ্ট্র নিয়ে নিছে। এখন পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজ পর্যন্ত ফ্রি, চিকিৎসা হচ্ছে ফ্রি। তাহলে তো ফাদারদের উপরে আর চাইল্ড ওরকম ডিপেন্ডেন্ট না ফাইন্যান্সিয়ালি। তাহলে এখন যদি ফাদার সানকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, ডটারকে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, তাহলে ইফ দ্য ফাদার হ্যাজ ট্রান্সফার্ড এনি কাইন্ড অফ পার্সোনাল অথবা রিয়েল প্রপার্টি টু দ্য চাইল্ড, তাহলে ধরে নিতে হবে চাইল্ড এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে ফাদারের জন্য হোল্ড করবে। তাহলে ম্যাকগ্রেথ এন্ড ওয়ালিস কেসে ফাদার এবং তার সান মিলে একটা হাউস পারচেজ করলো। এই হাউসটা ফাদার বললো যে আমি টাকা দিচ্ছি, তোমার নামেই এটা রেজিস্ট্রেশন করো, পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট সিচুয়েশন। তো এখন ফাদার যখন এই জমিটা ফেরত চাইছে, সান আর দিতে চায় না, বলে যে আপনি আমাকে টাকা দিচ্ছেন ঠিক আছে, বাড়িটা কেনার জন্য 2,50,000 পাউন্ড, আমার নামে রেজিস্ট্রেশন তো হয়ে গেছে। আর ফাদার এবং সান সম্পর্ক হইলে এটা হবে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, ধরে নিতে হবে যে আপনি আমাকে এটা একবারে দিয়ে দিতে চাচ্ছিলেন। কিন্তু ফাদার তখন বলল যে আমার তো কোনো ইন্টেনশন ছিল না আমি তোমার হাউসটা একবারে দিয়ে দিব। এখানে কোর্ট বলছে অ্যারাইজ করবে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট, যেহেতু এখন আর বাবা মার উপরে প্যারেন্ট মানে তোমার ওরকম ছেলেমেয়েরা নির্ভরশীল না। এখন তোমার সোসাইটিটা অনেকটুকু আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সবাই সবার মতো ইন্ডিপেন্ডেন্টলি থাকবে। সো ফাদার যদি কোনো প্রপার্টি ট্রান্সফার করেও সানের কাছে, এটা সে যে কোনো সময় ফেরত চাইতে পারবে। এখানে আর এই প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট বা এই সম্পর্কটা অ্যাপ্লাই করবে না। বাট অবশ্যই সান যদি দেখাতে পারে সে আমাকে এটা গিফট হিসেবে দিয়েছিল, অথবা এই হাউসটার জন্য আমি কোনো কনসিডারেশন দিয়েছিলাম, তাহলে তো আর এখানে ফেরত পাবে না হচ্ছে ফাদার। তাহলে একদিক থেকে ফাদার এবং চাইল্ডের ক্ষেত্রে ল একটা ইউটার্ন নিয়েছে। ল বলতেছে যে এখানে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট আর হবে না, এখানে হবে প্রিজাম্পশন রেজাল্টিং ট্রাস্ট। কিন্তু অন্যান্য দেশে দেখা গেছে, ফর এক্সাম্পল হচ্ছে অস্ট্রেলিয়াতে, তারপরে হচ্ছে কানাডাতে, হ্যাঁ, প্রিভি কাউন্সিলের বিভিন্ন সিদ্ধান্তে ওরা উল্টা রাস্তায় হাঁটতেছে। ওরা তো ফাদার সানের ক্ষেত্রে বলেই, ফাদার চাইল্ডের ক্ষেত্রে বলেই, ওরা উল্টা আবার মাদার চাইল্ডের ক্ষেত্রে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট অ্যাপ্লাই করাচ্ছে। এখন বলতেছে ফাদার দিলেও তো প্রিজাম্পশন অ্যাডভান্সমেন্ট হবেই, মাদার দিলেও আমরা ধরে নিব যে একবারে দিয়ে দিতে চাচ্ছিল। তাহলে ইংল্যান্ড যেখানে লটা পরিবর্তন করে ফেলছে, ইংল্যান্ড তো সবসময় বলতো যে মাদার চাইল্ডকে দিলে অবশ্যই চাইল্ড এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে। মাদার যদি তার বাচ্চাকে কোনো রকমের জুয়েলারি দেয়, মাদার যদি তার বাচ্চাকে কোনো গাড়ি ট্রান্সফার করে, হ্যাঁ, ভলান্টারি ট্রান্সফার, পারচেজ, মানে অবশ্যই ছেলে মেয়েদেরকে এটা হোল্ড করতে হবে মাদারের জন্য ট্রাস্টি হিসেবে। মাদার চাইলেই এটাকে ফেরত দিয়ে দিতে হবে। মাদার এবং চাইল্ডের ক্ষেত্রে ইংল্যান্ড প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট অ্যাপ্লাই করায় না, কারণ মাদারের রেসপন্সিবিলিটি নাই টু লুক আফটার দ্য চাইল্ড বা টু গিভ মানি। এখানে অলওয়েজ রেজাল্টিং ট্রাস্ট হবে। কিন্তু ফাদারদের ক্ষেত্রে তারা বলতো যে না, এখানে হয়ে যাবে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। ফাদারদের ক্ষেত্রেও তারা এখন এটা উঠাই দিচ্ছে, বলতেছে ফাদারও চাইলে ফেরত দিয়ে দিতে হবে চাইল্ডকে, আনলেস চাইল্ড প্রমাণ করতে পারে এটা গিফট ছিল অথবা সে কোনো কনসিডারেশন দিয়েছিল। কিন্তু অন্যান্য দেশ উল্টা রাস্তায় হাঁটতেছে। ইংল্যান্ডেও একটা কেসে, মানে লাস্কার অ্যান্ড লাস্কার কেসে যখন মাদার ট্রান্সফার করছে, কোর্ট বলছে হোয়াই নট, প্রিজাম্পশন অ্যাডভান্সমেন্ট কেন হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের এসে কোশ্চেনে লেখার বিষয়, যে এখানে লটা কি তোমার কন্ট্রাডিক্টরি একটা পজিশন নিচ্ছে কিনা এখানে। আর পার্সন ইন লোকো প্যারেন্টেস, লোকো প্যারেন্টেস মানে হচ্ছে গার্ডিয়ান। হ্যাঁ, যে গার্ডিয়ান, গার্ডিয়ান এবং ওয়ার্ড, মানে যে যাকে, যে হচ্ছে গার্ডিয়ান,
তার দায়িত্ব হচ্ছে গিয়ে লুক আফটার করা, সে হচ্ছে ওয়ার্ড। এখন সম্পর্কটা যদি এরকম হয় যে ফাদার মারা গেছে, এখন দায়িত্বটা নিয়ে ফেলছে হচ্ছে গিয়ে স্টেপ ফাদার আর স্টেপ সান, অথবা ফাদার মারা গেছে, দায়িত্ব নিয়ে ফেলছে হচ্ছে গিয়ে গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড চাইল্ড, অথবা ফাদার আছে এবং তার হচ্ছে ইলিজিটিমেট চাইল্ড। ইলিজিটিমেট চাইল্ড হলো তো আর সে, তার সম্পর্কটা হবে গার্ডিয়ান ওয়ার্ডের মতো সম্পর্ক। তাহলে কোর্ট বলতেছে হচ্ছে যে সম্পর্কটা যদি ফাদার্স চাইল্ড নাও হয়ে থাকে, মানে আমাদের যেটা একটু আগে যেটা আমরা দেখে আসলাম, যে সম্পর্কটা যদি এরকম নাও হয়ে থাকে, সম্পর্ক যদি হয় ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ফাদার, তার লুক আফটার করতেছে হচ্ছে গ্র্যান্ড ফাদার, তার লুক আফটার করতেছে স্টেপ ফাদার, হ্যাঁ, এরকম যদি সম্পর্ক হয়, তাহলে সেই ক্ষেত্রেও যদি গ্র্যান্ডফাদার কোনো প্রপার্টি ট্রান্সফার করে টু দ্য গ্র্যান্ড চাইল্ড, স্টেপ ফাদার ট্রান্সফার করে হচ্ছে টু দ্য চাইল্ড, তাহলে আমরা ধরে নিব যে তাদের ইন্টেনশন ছিল যে একবারে প্রপার্টিটা দিয়ে দেওয়া। এখানে হবে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জ আসছে না, এখানে লটা এখন এরকমই আছে। গার্ডিয়ান যদি কোনো প্রপার্টি ট্রান্সফার করে টু দ্য ওয়ার্ড, এখানে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট হবে। কিন্তু আমরা দেখছি যে ইংল্যান্ডের এই দুইটা রিলেশনশিপের ক্ষেত্রে এখন চলে আসছে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এবং হচ্ছে গিয়ে ফাদার চাইল্ডের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে অবশ্য ল এখনো চেঞ্জ হয় নাই, সবাই দাবি জানাচ্ছে যে এটা যেন চেঞ্জ হয়। সব হাজব্যান্ডরা বলতেছে যে এখন তো আর আগের মতো ওয়াইফরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট না। তাহলে আমি যদি ডিউরিং ম্যারেজ তার নামে একটা হাউস ট্রান্সফার করে থাকি, আমি যদি ডিউরিং ম্যারেজ তার নামে মানে তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে থাকি 50,000 60,000 পাউন্ড, তাহলে ডিভোর্সের পরে কেন আমি এটা ফেরত পাবো না? কারণ আমি তো তাকে এটা গিফট হিসেবে দেইনি, আর সে তো কোনো কনসিডারেশন দেয় নাই। তাহলে হিস্টোরিক্যাল প্রিন্সিপাল, যেটা ঐতিহাসিক যে কথা যে হাজব্যান্ডের দায়িত্ব ওয়াইফকে লুক আফটার করা, এই প্রিজাম্পশন দিয়ে আমাদের কেন আটকায় ফেলা হবে? আমি তো গিফট হিসেবেও দেইনি, কনসিডারেশনও দেয়নি। তাহলে ওই ঐতিহাসিক যে দায়িত্ব হাজব্যান্ডের টু দ্য ওয়াইফ, ওই জিনিসটার কারণে আমি কেন এখন আটকায় থাকবো? বুঝা গেছে জিনিসটা? তো এখানে কিন্তু পার্লামেন্ট তো আইনটাকে এখনো কার্যকর করে নাই। তো এই কার্যকর না করলে তো এখনো ওই ডিভোর্স হলে ওয়াইফ কোনো কিছু মানে ফেরত দেওয়া লাগবে না। কিন্তু দেখো কত ইনজাস্টিস। ইনজাস্টিস হচ্ছে যে ওয়াইফ যত কিছু দিয়েছিল হাজবেন্ডকে ডিউরিং ম্যারেজ, ঠিক আছে, ধরো 2011 সালের ম্যারেজের পর থেকে 2023 সাল পর্যন্ত ম্যারেজ ছিল, হ্যাঁ, 2014 ডিভোর্স হলো। তাহলে যত কিছু ওয়াইফ হাজবেন্ডকে দিয়েছিল, যত গিফট, হ্যাঁ, যত কিছু, আফটার ডিভোর্স কিন্তু ওয়াইফ সবকিছুই নিয়ে যেতে পারবে। ওয়াইফ যদি তার নামে কোনো জমি ট্রান্সফার করে থাকে, ওয়াইফ যদি তার নামে কোনো শেয়ার ট্রান্সফার করে থাকে, সবকিছু কিন্তু ওয়াইফ নিয়ে যেতে পারবে। কারণ ওয়াইফ যদি কোনো কিছু ট্রান্সফার করে, হাজবেন্ড এটা হোল্ড করবে এজ এ রেজাল্ট ইন্টারেস্ট। তাহলে তো এখানে ইকুয়ালিটি হলো না। তো এই আইনটা কিন্তু এই জন্যই আসছিল যে না, হাজবেন্ডকে কোনো জিনিস সে রাখতে পারবে না, ওয়াইফ কোনো জিনিস রাখতে পারবে। ডিভোর্স হওয়ার সাথে সাথে হাজব্যান্ডের জিনিসও ওয়াইফকে ফেরত দিয়ে দিতে হবে, ওয়াইফের জিনিসও হাজব্যান্ডকে ফেরত দিয়ে দিতে হবে। এই আইনটা কিন্তু সমতা করার জন্যই আসছিল, কিন্তু এই আইনটা তো এখনো কার্যকর হয়নি। তাহলে এখনো তাহলে ইনজাস্টিসটা রয়ে গেছে, ঠিক না জিনিসটা? ল এর মধ্যে যে তোমার মানে ডিসপারিটি, এটা কিন্তু রয়ে গেছে। এটা আমাদের এসেতে আমরা লিখতে পারি। ঠিক আছে, আর ফাদার চাইল্ডের ক্ষেত্রে আইনটা পরিবর্তন তো অলরেডি করে ফেলছে। ফাদার চাইল্ডের ক্ষেত্রে এখন ফাদার যদি কোনো চাইল্ডের কাছে কোনো প্রপার্টি ট্রান্সফার করে, এখন রেজাল্টিং ট্রাস্ট হবে, এখন আর ওই প্রিজাম্পশন হবে না। ঐতিহাসিক যে দায়িত্ব, এটা ফাদারের উপর চাপাই দেওয়া যাবে না। ঠিক আছে, যে ফাদার কোনো একটা কিছু দিলে সান এটা ফেরত দিবে না, এটা হতে পারে না। এটা ইংল্যান্ড এখান থেকে সরে আসছে, কিন্তু প্রিভি কাউন্সিল, অস্ট্রেলিয়া, কানাডা এটা অন্য রাস্তায়। তাদের তাদের ডিসিশন তো ইংল্যান্ডের জন্য বাইন্ডিং অন, এটা পার্সুয়েসি। এখন রিভার্টিং প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্টকে কি রিভার্ট করা যায় কিনা? অবশ্যই করা যায়। ওয়ারেন এন্ড গার্নি কেসে যেটা করছিল যে ফাদার তার ডটারকে জমির কাগজপত্র দিচ্ছে, দিয়ে বলছে যে তুমি তোমার কাছে মানে ফাদার
সরি, জমির কাগজপত্র না, ফাদার যেটা বলছে সেটা হচ্ছে ডটারের নামে একটা জমি ট্রান্সফার করে দিচ্ছে, ল্যান্ড ট্রান্সফার করে দিচ্ছে। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে গিয়ে তোমার জমিটা ডটারের নামে ট্রান্সফার করে দিচ্ছে ল্যান্ড। এখন ফাদার আবার ডটারের কাছ থেকে এটা ফেরত চাচ্ছে, বলতেছে তুমি আমার জমি ফেরত দিয়ে দাও। ফাদারের কথা হলো, আমি তো তোমাকে এটা গিফট হিসেবে দেই নাই, আর তুমি তো এটার জন্য কোনো কনসিডারেশনও দাও নি জমির জন্য, তাহলে তুমি ফেরত দিবা না কেন? ডটার বলতেছে যে না, সম্পর্কতে তিনটার মধ্যে পড়ে ফাদার এবং লেজিটিমেট চাইল্ড, তাহলে আমি কেন ফেরত দিব? এখানে হয়ে যাবে হচ্ছে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট। ফাদার বলতেছে যে না, এটা রিভার্ট করা যাবে। একে তো একটা রিভার্টের উপায় আছেই, ম্যাকগ্রেথ এন্ড ওয়ালেস কেস। এখানে বলছে যে এখন আর বাচ্চারা বাপ মার উপর ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, বাপ মাকে সবকিছু বেয়ার করতে হবে এমন কোনো কথা নাই, বিকজ স্টেট অনেক কিছু লুক আফটার করার দায়িত্ব নিয়ে নিছে সিটিজেনের। এটা তো একটা আর্গুমেন্ট আছেই। আর ফাদার আরেকটা আর্গুমেন্ট এখানে করছে, সেটা হচ্ছে আমার যে ইন্টেনশন ছিল না তোমাকে এটা একবারে দিয়ে দেওয়ার, এটার কারণ হচ্ছে কি যে আমার কাছে প্রমাণ আছে, বিকজ আমি জমির দলিলগুলো আমার কাছে রাখছিলাম। তাহলে আমি যে জমির দলিলগুলো আমার কাছে রেখে দিয়েছিলাম, এটা প্রমাণ করে যে আমি তোমাকে একবারে দিতে চাইনি। The father's retention of the title deed showed that he did not intend the daughter to take it outright. আমি তোমাকে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরেও দলিল টলিল সব আমার কাছে রাখা মানে হচ্ছে আমার ইন্টেনশন ছিল যখন তখন চাইলে আমাকে এটা ফেরত দিতে হবে। তাহলে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট যেটা, এটাও রিভার্ট করা পসিবল যদি কন্ট্রারি এভিডেন্স থাকে, বিপরীত কোনো এভিডেন্স থাকে। রুল ইন শেফার্ড ভার্সেস ক্যাটরাইট এটা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, নট ইম্পর্টেন্ট। লাস্ট পয়েন্ট, এটা দেখলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এভিডেন্স অফ ইলিগাল কন্ডাক্ট। এটা দেখলেই চ্যাপ্টার শেষ। তারপরে আমরা নেক্সট ক্লাসে সেটা দেখে আমরা চলে যাব হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট চ্যাপ্টারে। আমাদের এই এসেটাই আমাদের পরীক্ষার সময় আসে, হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ। আমি এসেটা বুঝাইতে হবে, এসেটা না মানে এসে তো এইভাবে ডিরেক্টলি লেখা যায়, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই এসেটা একটু টেকনিক্যাল এসে, ঠিক আছে। আমি এসেটা আজকে গ্রুপে আপলোড করে দিব, একটা নর্মাল এসে, এই এসেটা আমি আপলোড করে দিব গ্রুপে, একটু পরেই আমি আপলোড করে দিব। এসে অন রেজাল্টিং ট্রাস্ট, একটা অ্যাঙ্গেলেরই এসে আসে যে হোয়াই ডু রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ, এটা আমি আপলোড করে দিব গ্রুপে, এবং এখানে আমাদের এই থিওরিগুলো লেখা লাগে। তাহলে এখানে যে থিওরিগুলো আছে, যে তোমার লর্ড ব্রাউনি উইলকিনসনের থিওরি, তারপরে হচ্ছে তোমার মিলেটস থিওরি, আরো অনেকগুলো থিওরি আছে, তারপরে সোয়াডলিংস থিওরি, চেম্বার্স থিওরি, এগুলার আলোচনা করতে হয় আর কি। কিন্তু এসেটা না বুঝলে মানে অন্য অন্য এসে কিন্তু অত বোঝা লাগে না, যেমন সার্টেনটির এসে বা আমরা চ্যারিটেবল ট্রাস্টের এসে, এসে কিন্তু বোঝানোর কিছু নাই, স্ট্রাকচার দিলেই তুমি এসেটা প্যারাফ্রেজিং করে নিজের মতো করে করে ফেলতে পারো। কিন্তু এখানে যে এসেটা আছে, এই এসেটা একটু অন্যান্য এসে থেকে আলাদা, বিকজ এই এসেটা তুমি যদি মডিফাই করতে চাও তাহলে তোমার এসেটা বুঝতে হবে, সব এসের মতো না এই এসেটা। একমাত্র রেজাল্টিং ট্রাস্টের এসেটা হচ্ছে তোমার একটু ঝামেলাপূর্ণ এসে, এটাতে এক্সামিনাররা যে পয়েন্টসগুলো চায় সেগুলো আমাদেরকে দিতে হবে, এবং এই এসেটা ইন্ট্রোডাকশনটা তুমি কিভাবে দিতে পারো, একটু মডিফাই করতে পারো, এটা আমি এখানের মধ্যে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, এবং সবগুলো থিওরি একটু সহজ ভাষায় দেওয়া আছে, মানে বুঝতে পারলে আমি তখন এটাকে একটু মডিফাই করলাম, এটা একটু বুঝার ব্যাপার আছে আর কি। এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। যে কোনো দিন ধরো যে
আমরা এই নেক্সট ফ্রাইডে অথবা স্যাটারডেতে এটা শেষ করে ফেলতে হবে, কিন্তু এটা বোঝার আগে একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, কারণ একটু কমপ্লেক্সিটি আছে। আর সেটা আরেকটু ফার্দার মডিফাই করার জন্য একাডেমিক ওপিনিয়ন কোথা থেকে নেওয়া যেতে পারে এটাও হিন্টস দেওয়া আছে, বা কিছু কেসেস ব্যবহার করা যেতে পারে এটাও দিয়ে দেওয়া আছে। আমি এসেটা আপলোড করে দিব, এটা যেটা মানে ইয়ার কপি ওয়ার্ড ফাইলটা, এটা আমাদের একটু বুঝতে হবে, এই যে এই স্লাইডটা আর কি। কেন রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ করে এই ব্যাপারে এক একজনের এক একটা মতামত আছে। যাই হোক, আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে আজকের জন্য এভিডেন্স অফ ইলিগ্যাল কন্ডাক্ট। পিকিউ যদি আসতো খুবই ভালো হইতো, কারণ পিকিউ আগে একদম প্রতি বছর আসতো রেজাল্টিং ট্রাস্ট থেকে, এবং খুব মানে মানে তোমার আমরা বলতে পারি যে ব্রেন খাটানোর একটা স্কোপ থাকতো, কিন্তু এখনও তার পিকিউ দিচ্ছে না, এখন এসে দিচ্ছে। তো ইলিগ্যাল কন্ডাক্টের উপরে সুন্দর সুন্দর পিকিউ ইস্যু থাকতো। তাহলে ইলিগ্যাল কন্ডাক্টের বিষয়টা হলো এখানে যে যদি দুইটা পার্টির মধ্যে কোনো একটা ইলিগ্যাল ট্রানজাকশন হয়ে থাকে, তার মানে এক্স যদি ওয়াইকে 20,000 পাউন্ড দেওয়ার পরে 20,000 পাউন্ড দেওয়ার পরে যদি বলে এখানে যে তোমার তারা একটা জুয়েলারি শপ থেকে বার্গলারি করবে, এবং ওয়াই যেন তোমার একটা বড় ভ্যান নিয়ে আসে যেখানে জুয়েলারিগুলো রাখা হবে, এবং সে লুকআউট হিসেবেও কাজ করবে ওয়াই, যে কেউ আসতেছে কিনা, প্লাস হচ্ছে যে সে ভ্যানের ড্রাইভার হিসেবেও কাজ করবে। এক্স ওয়াইকে এই 20,000 পাউন্ডের মধ্যে 10,000 পাউন্ড অ্যাডভান্স দিয়ে দিছে, আর বাকি বলছে যে আমাদের রবারিটা হবে হচ্ছে 28 তারিখ রাত 2টার সময়, সেহরির আগে আগেই তারা রবারিটা কমপ্লিট করে ফেলতে চায়। এরকম ভাবে টাকা পয়সা সে দিয়ে দিছে 10,000 পাউন্ড, কিন্তু ওয়াই টাকা ঠিকই নিচ্ছে 10,000 পাউন্ড অ্যাডভান্স, কিন্তু সে তার ভ্যান নিয়ে জুয়েলারি শপের সামনে আসে নাই। তার মানে সে এক্স এর প্ল্যান অনুযায়ী তোমার কাজ করেনি। এখন এক্স এই জন্য বার্গলারিটা বা রবারিটা করতে পারলো না, কিন্তু এখন সে এই অ্যাডভান্স টাকাটা ফেরত চাচ্ছে, ওয়াইকে কি এই টাকাটা দেওয়া লাগবে কিনা। তাহলে ওল্ড লতে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে ইল্লিগ্যাল কোনো ট্রানজাকশন এটা বাতিল হয়ে যাবে। ইল্লিগ্যাল ট্রানজাকশন এটা হতে পারে হচ্ছে কন্ট্রাক্ট, এটা হতে পারে হচ্ছে টর্ট, এটা হতে পারে হচ্ছে ট্রাস্ট। আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি কন্ট্রাক্ট, সেকেন্ড ইয়ারে পড়ছি টর্ট, মনে আছে কিনা একটা ডিফেন্স, এক্সটার্পি কজা নন অরিটর একটিও, মানে হচ্ছে নো অ্যাকশন ক্যান বি বেসড অন এন ইলিগাল অ্যাক্ট, এটাকে বলে এক্সটার্পি কজা। তো টর্টেও কিন্তু আমরা দেখেছি যে ইলিগাল অ্যাক্টের উপর বেস করে কোনো মামলা করা যায় না। ট্রাস্টেও সিমিলার প্রিন্সিপালি অ্যাপ্লাই করা, ট্রাস্টে তো আরো আগে করা উচিত, কারণ হচ্ছে ট্রাস্ট তো নিজেই হচ্ছে ইকুইটির প্রিন্সিপাল, আর ইকুইটি তো কখনো ইলিগালিটিকে সাপোর্ট করবে না। তো ইকুইটি তোমার তাহলে কন্ট্রাক্টেও এখানের মধ্যে এক্স যদি ওয়াইকে 10,000 পাউন্ড দিয়ে থাকে, এক্স এটা আর ফেরত পাবে না। কারণ কি, তুমি তো তাকে ভালো কাজের জন্য 10,000 পাউন্ড দাও নাই, তুমি তো তাকে ব্যাংক রবারি করার হেল্প করার জন্য দিয়েছিলা। তো এই টাকা তুমি ফেরত পাবা না। ইললিগাল কন্ট্রাক্টের আন্ডারে যে টাকা চলে গেছে এই টাকা আর ফেরত পাওয়া যাবে না। তুমি যদি এরকম হইতো যে তাকে একটা বই কেনার জন্য টাকা দিয়েছিলা, তুমি তাকে গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলা, একটা মেশিন কেনার জন্য টাকা দিয়েছিলা, কিন্তু সে মেশিনটা কিনে নাই, কন্ট্রাক্টটা যদি লিগেল হইতো আমরা বলতাম যে অবশ্যই তুমি টাকা ফেরত পাবা, কিন্তু তুমি তো টাকাটা দিয়েছিলে একটা ইললিগেল কাজের জন্য, তাহলে এটার জন্য তুমি কেন ফেরত পাবে? এখানে কন্ট্রাক্ট ল তোমাকে হেল্প করবে না। ঠিক আছে, তাহলে এটা ইললিগালিটির ব্যাপারে ওল্ড একটা ল এটাই ছিল। এটা মানে কয়েকশো বছর যাবত ইংল্যান্ডে এই আইনই প্রিভেল করছে যে ইললিগাল ট্রানজাকশন এনফোর্সিয়েবল হবে না, ইললিগাল কারণে টাকা দিলে এটা আর ফেরত পাওয়া যাবে না।
এ যদি বি কে তোমার ফর এক্সাম্পল তোমার 3 লক্ষ কানাডিয়ান ডলার দিয়ে বলে যে আমি তোমাকে টাকাটা দিচ্ছি $3 লক্ষ, তুমি কানাডাতে আমার জন্য একটা বেগমপাড়ায় বাড়ি কিনে দিবা। টাকাটা নেওয়ার পর বি টাকা মেরে দিচ্ছে, হ্যাঁ, সে আর টাকা ফেরত দিচ্ছে না, আর এ টাকাটা পাচার করেছিল একটা অবৈধ ব্যবসা করে বা তোমার একজন অবৈধভাবে। তাহলে এই টাকা কিন্তু আর ফেরত পাবে না, কারণ যেহেতু এটা ইললিগাল ভাবে টাকাটা ইনকামও করা হয়েছে, অবৈধভাবে এটা পাচারও করা হয়েছে। এটা হচ্ছে ইলিগালিটির ব্যাপারে ল, যে ইলিগাল ট্রানজাকশনের আন্ডারে যদি কোনো প্রপার্টি ট্রান্সফার হয়ে যায়, যার কাছে চলে যাবে প্রপার্টি তার হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে ইলিগাল ট্রানজাকশনের ইস্যু। এখন এটা আমাদের এখানে কেন রিলেভেন্ট? এটা রিলেভেন্ট এই জন্য যে একটু আগে আমরা যেই দুইটা জিনিস আমরা দেখে আসছিলাম, একটা হচ্ছে প্রিজাম্পশন অফ রেজাল্টিং ট্রাস্ট, যেটা অ্যারাইজ করে হচ্ছে ভলান্টারি ট্রান্সফার, যেটাকে বলা হয় ভলান্টারি কনভেন্স, আর হচ্ছে পারচেজ মানি। তাহলে ভলান্টারি ট্রান্সফার রেজাল্টিং ট্রাস্ট আর পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। আবার এখানে আমরা দেখলাম হচ্ছে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে? প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট এটা অ্যাপ্লাই করে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে ফাদার চাইল্ড এবং গার্ডিয়ান ওয়ার্ড। আমরা দেখলাম এখানে যে যখন এ বি কে কোনো একটা প্রপার্টি তার কাছে আছে, কোনো পার্সোনাল বা রিয়েল প্রপার্টি, এর কাছে জিনিসটা আছে, এ তার জিনিসটা বি কে দিয়ে দিল, তাহলে বি এটা হোল্ড করবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্টি হিসেবে। আর এ টাকা দিল, টাকা দিয়ে জিনিসটা বি এর নামে কিনা হলো, ঠিক আছে? তাহলে টাকা দিয়ে বি এর নামে কিনা হলো, তাহলে বি এটা রেজাল্টিং ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, রেজাল্টিং ট্রাস্টি হিসেবে এর জন্য হোল্ড করবে, রেজাল্টিং ট্রাস্টি হিসেবে এর জন্য হোল্ড করবে। কিন্তু এখানে তো আমরা দেখতেছি যে রিভার্ট করার জন্য আমাদের উপায় আছে। যদি বি দেখাতে পারে যে সে আমাকে একটা গিফট হিসেবে দিচ্ছে, অথবা যদি দেখাতে পারে যে এখানে প্রিজাম্পশন অফ অ্যাডভান্সমেন্ট হবে সম্পর্কটা তিনটার যে কোনো একটার মধ্যে, অথবা আমি কনসিডারেশন দিয়েছিলাম, হ্যাঁ, তাহলে আমি কেন এটা ফেরত দিব? আবার এখানেও আমরা দেখলাম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি আমাদের হাজব্যান্ড দেখাতে পারে যে তাকে যে আমি প্রপার্টি দিয়েছিলাম, হ্যাঁ, এখানের মধ্যে এটাকে রিভার্ট করার জন্য সে তোমার চেঞ্জ অফ সোসাইটি অথবা কালচার, এটা সে কিন্তু পরীক্ষা মানে সে কোর্টে নিয়ে আসবে। এক সময় ঐতিহাসিকভাবে তোমার হাজব্যান্ডের ডিউটি ছিল টু লুক আফটার দ্য ওয়াইফ বা সব খরচপাত দেওয়ার, এখন তো আর এটা নাই, তো এটাকে সে নিয়ে আসতে পারে রিভার্ট করার জন্য। অথবা হাজব্যান্ড বলতে পারে যে কোনো এভিডেন্স আনতে পারে যে আমি ওয়াইফের নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম আর কাগজপত্র নিজের কাছে রাখছিলাম, সে কোনো কন্ট্রারি এভিডেন্স দেখাতে পারে। আমি জুয়েলারি কিনেছিলাম, হ্যাঁ, ওয়াইফের নামে, কিন্তু জুয়েলারিটা দেওয়ার আগে বলেছিলাম কিন্তু যে যদি ডিভোর্স হয় তাহলে কিন্তু আমি এটা ফেরত নিয়ে নিব, মানে কন্ট্রারি কোনো এভিডেন্স রেখে দিচ্ছে। আমি ওয়াইফের জন্য ফার্নিচার কিনে দিয়েছিলাম তার রুমের জন্য, কিন্তু বলছিলাম যে ডিভোর্স হলে কিন্তু এটা আবার আমি নিয়ে নিব। রিভার্ট করার কিন্তু উপায় আছে। ফাদার চাইল্ড হলে যদি কন্ট্রারি এভিডেন্স থাকে, মনে আছে না একটা কেস আমরা দেখলাম যে মানে ডটারের নামে জমি ট্রান্সফার করছিল বা দলিল রেখে দিছিল, তাহলে কিন্তু এটা সে ইয়ে করতে পারবে। এখানে গার্ডিয়ানের ক্ষেত্রেও যদি কন্ট্রারি এভিডেন্স থাকে তাহলে কিন্তু রিভার্ট করা যাবে। তাহলে এখন এখানে আমরা আসলে কি পড়তেছি? এখানে আমরা পড়তেছি হচ্ছে যে ফোর্থ কি কোনো অপশন এখানে আসতে পারে কিনা, যে এ বি কে কোনো জমি ট্রান্সফার করছে অথবা কোনো পার্সোনাল প্রপার্টি ট্রান্সফার করছে, কিন্তু এ বলতে চাচ্ছে যে আমি যে প্রপার্টি ট্রান্সফার করেছিলাম এটা একটা অপরাধ ঢাকার জন্য করেছিলাম, যে আমি ঘুষ খেয়ে 50,000 পাউন্ড ইনকাম করেছিলাম, ঘুষের টাকাটা আমি বি কে দিয়ে দিয়েছিলাম। আমি ঘুষ খেয়ে একটা হাউস পারচেজ করেছিলাম, হাউসটা আমি বি কে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আমি একজন ড্রাগ ডিলার, হ্যাঁ, ড্রাগ বিক্রি করে
বা আমি ড্রাগস গুলো আমি বি কে দিয়েছিলাম।